হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। দেখো, আজকে আমাদের ভিডিওটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে আমরা ঘটমান অতীতকাল বলি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়? তাহলে পাস্ট টেন্স জানার আগে, কন্টিনিউয়াস টেন্স জানার আগে আমরা পাস্ট টেন্সটা কী সেটা আমরা জানবো। তো এটা নিয়ে কিন্তু আগের ভিডিওতে করা হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট টেন্স কাকে বলা হয় এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে গঠনগুলো রয়েছে সেটা নিয়ে আগের ভিডিওতে করা হয়েছে। তোমরা যারা যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তো আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই ভিডিওটা করব। তাহলে পাস্ট টেন্স কাকে বলা হচ্ছে? পাস্ট টেন্স হচ্ছে যা কিছু কাজ আমাদের অতীতকাল বোঝায় আর কি। হ্যাঁ, যা কিছু কাজ আমাদের অতীতকালে সম্পন্ন হয়, অর্থাৎ যা কিছু কাজ তুমি আজকে করছো তাহলে আগামীকাল কিন্তু সেটা আমাদের অতীতকাল হয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু আমরা কখনো আর ফিরে পাবো না সেই কাজটা, যে কোনো কাজই হোক না কেন। ঠিক আছে, তাহলে সেই পাস্ট টেন্সের ক্ষেত্রে, অতীতকালের ক্ষেত্রে আমরা যদি কোনো কাজ ক্রমাগত করতে থাকি তাহলে সেই যে ক্রমাগত করতে থাকার ব্যাপারটাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। যেহেতু সেটা পাস্টে ঘটছে বা অতীতকালে ঘটছে, তাহলে সেই জন্য কিন্তু সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, যাকে বাংলাতে বলা হচ্ছে ঘটমান অতীতকাল। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কি করে গঠন করব কোনো সেন্টেন্সকে নিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে এই বইটা থেকে কতগুলো সেন্টেন্স এখানে দেওয়া আছে, এরপরে গঠন লেখা আছে কীরকম কী ব্যাপার। তো দেখো সেন্টেন্সগুলো আমরা পড়ে বোঝার চেষ্টা করি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কীরকমভাবে গঠন করা হয়েছে। দেখো প্রথমে দিয়েছে যে জোরে বৃষ্টি পড়ছিল। ঠিক আছে, জোরে বৃষ্টি পড়ছিল। দেখো এখানে যেহেতু কোনো সাবজেক্ট নির্দিষ্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণে কিন্তু এখানে সেন্টেন্সটা কিন্তু ইট দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে যেখানে যে সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নির্দিষ্ট করে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ইট কিংবা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে পারি, যেটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট বলা হয়। ঠিক আছে, তো দেখো তাহলে ইট ওয়াজ রেইনিং হার্ড। তাহলে হার্ড, এই যে হার্ড কথার অর্থ হচ্ছে এখানে জোরে পড়া। ঠিক আছে, কোনো কিছু ঝরে পড়াটা হচ্ছে হার্ড কথা। ঠিক আছে, রেইন মানে বৃষ্টি, তাহলে ইট ওয়াজ রেইনিং হার্ড। ঠিক আছে, আবার দেখো আমি আমার কর্তব্য করছিলাম, তাহলে আই ওয়াজ ডুইং মাই ডিউটি। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে, তারপরে রয়েছে ওয়াজ, তারপরে রয়েছে ভার্বের সঙ্গে একটা যোগ হয়ে গেছে আইএনজি, তারপরে বাকিটা রয়েছে আমাদের অবজেক্ট। এই হয়েছে গঠন। ঠিক আছে, তাহলে এই যে ওয়াজটা কিন্তু কখনো কখনো আবার ওয়্যারও হয়ে যায়। তাহলে সিঙ্গুলার ফর্মে থাকলে হবে ওয়াচ, যেটাকে একটা বোঝায়, এবং প্লুরাল ফর্মে থাকলে অর্থাৎ একাধিকের ক্ষেত্রে হবে ওয়্যার। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো তাহলে গঠনটা আশা করি বুঝতে পারলে। তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়াচ কিংবা ওয়্যার, তার সঙ্গে যুক্ত হবে ভার্ব, তার সঙ্গে যুক্ত হবে আইএনজি, তারপরে বাকিটা থাকবে অবজেক্ট। ঠিক আছে, দেখো ট্রেনটি দ্রুত চলছিল। তাহলে ট্রেনটি সাবজেক্ট, তাহলে দ্য ট্রেন। ঠিক আছে, যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে ওয়াজ বসে গেছে। তাহলে যেহেতু পাস্ট টেন্সের কথা বোঝানো হচ্ছে তাই এখানে কিন্তু ওয়াজ বসছে। যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে কিন্তু এখানে ইজ কিংবা আর হতো। ঠিক আছে, তাহলে যেহেতু পাস্ট টেন্স আমরা এখানে ওয়াজ বসিয়েছি। তাহলে দ্য ট্রেন ওয়াজ, দ্রুত চলছিল, চলা ইংরেজি হচ্ছে রান। হ্যাঁ, রানিং ফাস্ট। তাহলে রানটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে রানিং, তাহলে দ্য ট্রেন ওয়াজ রানিং ফাস্ট। ঠিক আছে, তিনি জ্বরে ভুগছিলেন, তাহলে হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তাহলে সাফারিংটা হচ্ছে ভোগা। হ্যাঁ, তাহলে সাফারিং ফ্রম ফিভার, এখানে জ্বরে আছে বলে জ্বরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো অন্য অসুখ থাকতো তাহলে ফিভারের জায়গায় অন্য কিছু যোগ হয়ে যেত, কিন্তু সাফারিং ফ্রমটা একই থাকতো। তাহলে হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তারপর দেখো গোয়ালা দুধ দোয়াচ্ছিল, তাহলে দ্য মিল্কম্যান মানে গোয়ালা, ওয়াজ মিল্কিং মানে হচ্ছে দুধ দোয়াকে মিল্কিং বলা হয়, মিল্কিং দ্য কাউ। ঠিক আছে, তাহলে দ্য মিল্কম্যান ওয়াজ মিল্কিং দ্য কাউ। তারপরে দেখো এখানে দিয়েছে যদু ও তুমি দাবা খেলছিলে। দেখো যদু অ্যান্ড ইউ, যেহেতু এখানে দুজনকে বোঝাচ্ছে তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম না হয়ে প্লুরাল ফর্ম হয়ে গেছে, অর্থাৎ একাধিক হয়ে গেছে। আর একাধিক হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে ওয়াজের পরিবর্তে ওয়্যার হয়ে গেছে। ঠিক আছে, এবার আশা করি বুঝতে পারলে যখন এই যে সাবজেক্টটা একাধিক ফর্মে থাকবে অর্থাৎ প্লুরাল ফর্মে থাকবে তখন কিন্তু এখানে বি ভার্বটা ওয়্যার হবে।
আর একজন থাকলে কিন্তু ওয়াজ হবে, ঠিক আছে। তাহলে যদু অ্যান্ড ইউ ওয়ার প্লেয়িং চেস, প্লেয়িং মানে খেলা, চেস মানে কিন্তু দাবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আদালত আসামির বিচার করছিল, তাহলে দ্য কোর্ট ওয়াজ ট্রাইং দ্য অ্যাকিউজড, অ্যাকিউজড মানে হচ্ছে বিচার করা আর কি, ঠিক আছে। তাহলে দেখো শিশুটি তার মায়ের জন্য কাঁদছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, তাহলে এখানে ক্রাই মানে কাঁদা, বেবি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, ঠিক আছে। আশা করি সেন্টেন্সের মাধ্যম দিয়ে তোমরা বুঝতে পারলে যে কীরকম করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করা হয়। তোমরা এবারে এই বাংলাগুলোকে খাতা তুলে নেবে, তুলে নিয়ে কিন্তু তোমরা নিজের মতন করে ট্রান্সলেশন করার চেষ্টা করবে। সবশেষে তোমরা এই ভিডিও থেকে তোমরা মিলিয়ে নিবে যে তোমাদের কটা ঠিক হলো, ঠিক আছে। দেখো তারপরে বলছে কৃষকেরা মাঠে ধান কাটছিল, তাহলে কৃষকেরা করে দিই, তাহলে দ্য ফার্মার্স, যেহেতু কৃষকেরা বলা হয়েছে অনেকজন কৃষককে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এখানে বি ভার্বটা ওয়ার হবে, তাহলে ওয়ার হয়েছে। দ্য ফার্মার্স ওয়ার রিপিং প্যাডি ইন দ্য ফিল্ডস, আচ্ছা রিপিং মানে হচ্ছে রোয়া, ঠিক আছে, ধান রিপিং মানে হচ্ছে কাটা, ঠিক আছে, কি কাটা না ধান কাটা, প্যাডি মানে কিন্তু ধান, ঠিক আছে। তাহলে রিপিং প্যাডি ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠ, তাহলে দ্য ফার্মার্স ওয়ার রিপিং প্যাডি ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তারপরে দেখো শিক্ষক মহাশয় ছাত্রটিকে তিরস্কার করছিলেন, তিরস্কার করা মানে বকা, ঠিক আছে। তাহলে দ্য টিচার ওয়াজ রিবিউকিং দ্য স্টুডেন্টস, রিবিউকিং কথার অর্থ হচ্ছে বকাঝকা করা, ঠিক আছে। তারপরে দেখো গতকাল আমি বঙ্কিমচন্দ্রের রচনা পড়ছিলাম, তাহলে এই গতকাল কথাটা আগে লিখে দাও, তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে আমি বঙ্কিমচন্দ্রের রচনা পড়ছিলাম, তাহলে আই ওয়াজ রিডিং বঙ্কিমচন্দ্র, তাহলে আই মানে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ওয়াজ বসে গেছে বি ভার্ব, রিডটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে বঙ্কিমচন্দ্র, তাহলে ইয়েস্টারডে আই ওয়াজ রিডিং বঙ্কিমচন্দ্র, ঠিক আছে। আবার দেখো গত সপ্তাহে তুমি একটি করে প্লেট ভাঙছিলে, ঠিক আছে, ভাঙছিলে, তার মানে দেখো তাহলে গত সপ্তাহটা লিখে দাও, তাহলে লাস্ট উইক, ঠিক আছে। তাহলে তুমি প্রতিদিন একটি করে প্লেট ভাঙছিলে, তাহলে তুমিটা হচ্ছে সাবজেক্ট, ওয়ার, ইউর পরে ওয়ার হচ্ছে, ঠিক আছে, ইউর পরে কিন্তু ওয়ার হয়, ইউর পরে কিন্তু কখনো ওয়াজ হয় না, ঠিক আছে, এটা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, ঠিক আছে। তাহলে ইউ আর ব্রেকিং, ব্রেক মানে ভাঙা, ব্রেকিংয়ের জায়গায় ব্রেক হচ্ছে ভাঙা, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে ব্রেকিং এ প্লেট ডেলি মানে হচ্ছে প্রতিদিন, তাহলে লাস্ট উইক ইউ আর ব্রেকিং এ প্লেট ডেলি হয়ে গেল। দেখো যা বলা হলো তা কিন্তু এখানে নোটের আকারে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে যে কোনো ক্রিয়া অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল, শেষ হয়নি, তা বোঝাবার জন্য ইংরেজি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আগেই বললাম যে অতীতকাল মানে গতকাল বা তারও আগে যেগুলো চলে যায় সেটাকে বলা হয় অতীতকাল, সেই অতীতকালে কিন্তু কোনো কাজ চলছিল, কন্টিনিউ চলছিল, ঠিক আছে, সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা বাংলা বাক্যগুলো যখন আমরা পড়তে থাকবো তখন কিন্তু বাংলা বাক্যগুলোর শেষে কিন্তু এইভাবে এই উচ্চারণগুলো আমরা শুনতে পাবো, যেমন ধরো করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, হ্যাঁ ইত্যাদি, কিন্তু আমরা বাংলা বাক্যগুলো যখন উচ্চারণ করব সেই সময় যদি আমরা এরকম উচ্চারণ শুনতে পাই তখন সেটা কিন্তু আমাদের হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ইত্যাদি থাকলে ইংরেজি অনুবাদের সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 রুল। নাম্বার 2 রুল কি বলছে, ইংরেজিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করবার জন্য অক্সিলারি টু বি ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। তাহলে টু বি ভার্বটা আমরা আগেই আলোচনা করেছি, টু বি ভার্ব 5 প্রকার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে অ্যাম ইজ আরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব, আর ওয়াজ ওয়্যারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব, ঠিক আছে, যেটা আমরা এক্ষুনি করছি। তাহলে এখানে ওয়াজ কিংবা ওয়্যার লাগবে, তাহলে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার ব্যবহার করা হয়। ওয়াজ বা ওয়্যারের পরে মূল ভার্বটির সঙ্গে আইএনজি যোগ করতে হয়, যেটা আগে বলা হলো। আচ্ছা এবারে একটা খুব গুরুত্বপূর্ণ রুলস তোমরা দেখো, এখানে বলা হচ্ছে যে অতীতকালে কারোর নিয়মিত কাজ বা অভ্যাস বোঝাবার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে শুধুমাত্র যে কোনো কাজ চলছিল ঘটনা এরকম তা কিন্তু নয়, তাছাড়াও কিন্তু ব্যতিক্রম হিসেবে যদি আমরা সেই কাজটাকে কোনো হিসেবে অভ্যাস বা নিয়মিত ধরো করছিলাম সেই কাজটা, তাহলে সেরকম যদি কোথাও বোঝানো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো। দেখো কয়েকটা এক্সাম্পল, যে সে সবসময় অভিযোগ করছিল, তাহলে হি ওয়াজ অলওয়েজ কমপ্লেইনিং, ঠিক আছে, তাহলে এগুলো ক্ষেত্রেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কিন্তু এগুলো অতীতকালের কোনো অভ্যাস বা নিয়মিত কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো গত সপ্তাহে ক্রমাগত বৃষ্টি পড়ছিল, তাহলে লাস্ট উইক ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়ালি, ঠিক আছে। সে নিয়মিত দেরিতে স্কুলে আসছিল, তাহলে হি ওয়াজ রেগুলারলি কামিং লেট টু স্কুল। সে সপ্তাহে একদিন করে সিনেমা যাচ্ছিল, তাহলে হি ওয়াজ গোয়িং টু সিনেমা ওয়ান্স এ উইক, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো গত সপ্তাহে প্রতিদিন আমার মা গঙ্গায় স্নান করছিলেন, তাহলে এভরিডে। লাস্ট উইক তাহলে গত সপ্তাহের প্রতিদিন, তাহলে লাস্ট উইক মানে গত সপ্তাহ, এভরিডে মানে প্রতিদিন। মাই মাদার ওয়াচ বেথিং ইন দ্য গঙ্গাস, বেথিং মানে চান করা, ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছ।
তাহলে ওয়াজ বেথিং ইন দ্য গঙ্গাস। আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তোমরা আশা করি আজকে ভিডিওতে বুঝতে পারলে। এরপরে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কেন্দ্র করে যে অন্যান্য টেন্স ট্রান্সলেশনগুলো রয়েছে বা গঠনগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে তোমরা পাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। টেন্সের যে সিরিজ শুরু হয়েছে তোমরা টেন্সের প্রতিটা অধ্যায় প্রতিটি ভিডিও তোমরা দেখো, এবং সাথে সাথে যে ট্রান্সলেশনের ভিডিওগুলো আমাদের দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে দেখে প্র্যাকটিস করো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইবার আজকে এলে, যারা নতুন যারা দর্শক তোমরা আজকে এলে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের জন্য এই খুব সহজ সরলভাবে গ্রামার যে শেখার যে সিরিজ চলছে খুব সহজে তোমরা শিখতে পারো এবং উপকৃত হতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।